কি সুন্দর লাগছে, চারদিকে শুধু গ্রিনারি আর গ্রিনারি আর পাহাড়, আর সেখান থেকে ওয়াটারফলস নেমে আসছে নিচের দিকে। এই জন্য এই লোকে নাসিকে এই বৃষ্টির দিনে বেড়াতে আসে। রোডটা ডাইরেক্ট গিয়ে একদম টেম্পলের সামনে, দারুণ জোরে বৃষ্টি পড়ছে, ছবি ঠিক মতো তুলতে পারছি না। রেস্টুরেন্টটা বানিয়েছে অ্যাকচুয়ালি মারাঠি স্টাইলের যে বাড়ি হয় সেই ধরনের বাড়ির অনুকরণে। নমস্কার বন্ধুরা, সঞ্জীবস পাসপোর্টের একটা নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত। সকাল এখন 6টা বাজে। এখন স্নান করে তারপরে রেডি হয়ে বেরোবো আজকে নাসিকের সাইট সিন ট্যুর করতে। আর এই ট্যুরে বেরিয়ে আপনাদেরকে আজ পরিচিত করাবো মন্দির শহর নাসিকের আধ্যাত্মিক এবং প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে। এর সময় হলো এখন সকাল 7:10। আজ 19শে জুন বৃহস্পতিবার। যাচ্ছি ত্র্যম্বকেশ্বর। শুধু ত্র্যম্বকেশ্বর না, আজকে মোটামুটি নাসিকের একটা ফার্স্ট ডে ট্যুর হবে, এর পরের একটা ট্যুর হবে সেকেন্ড ডে ট্যুর। নাসিকের সাইট সিন করতে মোটামুটি 2 দিনের মতো লাগবে। আজকে বেরোবো, আজকে যাব ত্র্যম্বকেশ্বর আর এই ধরনের অনেক যে মন্দির আছে সেইগুলো। তারপরে সেকেন্ড যে কালকে যাব অন্যান্য নাসিকের যে সাইট সিনগুলো আছে। তো চলুন, যেভাবে আমাদের ট্যুরটা প্রোগ্রেস করবে সেইভাবেই আপনাদেরকে দেখাতে থাকবো। আশা করি এই ট্যুরটা আপনাদের যথেষ্ট ইনফরমেটিভ হবে, তাই সঙ্গে থাকুন, দেখতে থাকুন সঞ্জীবস পাসপোর্ট। আমার এই ট্যুরে আমি আছি হচ্ছে নাসিকের এসএসকে গ্র্যান্ড সলিটিয়ার হোটেলসে। আমার এই যাত্রা মোটামুটি আজকে শুরু হলো তো 7:10 নাগাদ। আশা করি সন্ধে 7:30-8টার মধ্যে শেষ হয়ে যাবে। এখান থেকে আমি সকালে কিন্তু ব্রেকফাস্ট করে যাচ্ছি না, যদিও ব্রেকফাস্ট এখানে রেস্টুরেন্টে অ্যাভেলেবেল, বাট যেহেতু পুজো দেবো তাই এখানে থেকে ব্রেকফাস্ট এখন করবো না। ব্রেকফাস্ট পুজো হওয়ার পরে অন দ্য ওয়ে ওখানে কোথাও করে নেবো। যে রুমটা আমি আজকে আছি, আসুন সেই রুমটা একটা রুম ট্যুর দেখিয়ে দিই। আপনারা চাইলে এই হোটেলের যে ওয়েবসাইট আছে সেখানে গিয়ে ডাইরেক্টলি রুম বুক করে নিতেই পারেন। এই হোটেলে বুকিংয়ের জন্য ওয়েবসাইট আর ফোন নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। প্রয়োজনে আপনারা ওদের সঙ্গে ডাইরেক্টলি ফোন নাম্বারে বা ওয়েবসাইটে যোগাযোগ করে নিতে পারবেন। এটা হলো লবি, আর এই লবির মধ্যেই আছে হচ্ছে রেস্টুরেন্ট। এই দেখুন, এই সকালবেলা এই হলো ওদের ব্রেকফাস্ট স্প্রেড। যদিও আমি আজ ব্রেকফাস্ট করছি না, তবে জাস্ট টেকিং আ গ্লান্স এখানে ব্রেকফাস্ট স্প্রেডে কী কী আছে। অনেক ধরনের খাবার কিন্তু এখানে রয়েছে। ইডলি, বড়া, তার সাথেই পাস্তা আর পরোটা, আর সেই সঙ্গে কচুরি আর পোহাও আছে। এই দেখুন, এটা হলো মিসেল পাও, মহারাষ্ট্রর ওয়ান অফ দ্য স্টেপল ফুড। আমার অফিস কলিগদের এতক্ষণে এসে যাওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু বৃষ্টি হচ্ছে এখানে খুব, তাই ওরা আটকে গেছে রাস্তায়। যাই হোক, লবি থেকে বেরিয়ে মেন পোর্চের সামনে গিয়ে দাঁড়াই। ওরা পৌঁছলেই সঙ্গে সঙ্গে বেরিয়ে যাব। এই বৃষ্টির জন্য অনেকটাই দেরি হয়ে গেল। এটা এখন বৃষ্টির মরশুম, গতকাল রাত থেকে বৃষ্টি হচ্ছে। তবে নাসিকের যে ট্যুরিজম সিজন কিন্তু শুরু হয় এই মনসুন সিজন থেকে। আমি ওয়েট করছি, আমার কলিগ গাড়িটা নিয়ে আসবে। প্রথমে ভেবেছিলাম যে বাইকে করে যাব, কিন্তু যেহেতু বৃষ্টি হচ্ছে বাইকে করে যাওয়াটা একটু আনকমফোর্টেবল। সকালবেলা নাসিকের এখন টেম্পারেচার হচ্ছে 23 ডিগ্রি সেন্টিগ্রেড। এই তো গাড়ি এসে গেছে, চলুন এবার বেরোনো যাক। আমরা এখন অ্যাকচুয়ালি স্টার্ট করলাম 10:05। একটু দেরি হয়ে গেল, এইখানে বৃষ্টি হওয়ার জন্য আমার কলিগদের পৌঁছতে দেরি হয়ে গেছে। যাই হোক, এখন আমরা যাচ্ছি। এবার গাড়িতে পেট্রোল ভরা হবে, তারপরে আমরা যাবো ত্র্যম্বকেশ্বর। বৃষ্টি ভালোই হচ্ছে, সামনে রাস্তা তবু মোটামুটি ক্লিয়ারই আছে, বাট বৃষ্টি ভালোই হচ্ছে। নাসিকের রাস্তার চারদিকে এখন সবুজে সমারোহ। আমার সঙ্গে আছে আমার সারথি, আজকে সেই সাহিল।
পিছে স্বপ্নিল আর ওদের সাথে আমি। ওরা বাংলা কিছু বোঝে না। এখন আমরা প্রথমে যাব পেট্রোল পাম্পে। পেট্রোল পাম্প থেকে আমরা পেট্রোল ভরবো গাড়িতে, তারপর আমরা যাবো ত্রিয়ম্বকেশ্বর। कितना करके इधर লিটার? মহারাষ্ট্রতে পেট্রোলের লিটার হচ্ছে আজকে 104 টাকা 77 পয়সা। আমি এখান থেকে এখন 10 লিটারের পেট্রোল ভরে নিচ্ছি। 10 লিটার ভরনে কা? আমাদের হোটেল থেকে ত্রিয়ম্বকেশ্বর টেম্পল অ্যাকচুয়ালি হচ্ছে 28 কিলোমিটার। সময় লাগবে কম বেশি 45 মিনিটের মতো। সেফটি বেল্ট লাগিয়ে নিলাম, এতক্ষণ সেফটি বেল্ট লাগানো ছিল। নাসিকের রাস্তায় যেতে যেতে কেন যেন বারবার ভাইজ্যাগকে মনে পড়ে যায়। ভাইজ্যাগের রাস্তাও ঠিক সেই রকম, মানে এইরকম এই গ্রিনারি সাজানো গোছানো রাস্তা। মানে বারবারই যারা ভাইজ্যাগে গেছে বা ভাইজ্যাগে ঘুরতে গেছে বা ভাইজ্যাগে কর্মসূত্রে আমার থেকেছে, নাসিকে আসলে তারা কিন্তু মানে অধিকাংশ ক্ষেত্রেই দেখা যাবে ভাইজ্যাগকে মনে পড়ে যাচ্ছে। আমরা এখন যাচ্ছি ত্রিয়ম্বকেশ্বর রোড ধরে। এই ত্রিয়ম্বকেশ্বর রোডটা ডাইরেক্ট গিয়ে একদম টেম্পলের সামনে দাঁড়াবে। এই ত্রিয়ম্বকেশ্বর রেটটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে 840। আজকে আমাদের এই ট্রিপে আমরা যে সমস্ত জায়গাগুলো ঘুরে দেখবো বলে ঠিক করেছি, তার ভেতরে ত্রিয়ম্বকেশ্বর হচ্ছে প্রথম। তারপর যাব সোমেশ্বর মন্দির, সেখান থেকে যাব পঞ্চবটি দর্শনে, তারপর কালারাম মন্দির, সীতা গুহা, রামকুণ্ড, কপালেশ্বর মন্দির, কয়েন মিউজিয়াম, তপবন আর ত্রিবেণী সঙ্গম। এখানে আমরা ভেবেছিলাম যে আজকে বৃষ্টি যখন থেমেছিল বাইকে করে চলে যাবো। আমার কলিগ করেছিল বাইকে বেরিয়ে, কিন্তু এখন যা দেখছি যা রাস্তায় জল রয়েছে, রাস্তায় হয়তো বাইকে আসলে রাস্তাটা স্লিপারি হয়ে যেত আর একটু রিস্কি হয়ে যেত। এখানে মোস্টলি লোকে ডিউরিং মনসুন টাইমে বৃষ্টির দিনেই আসে, কারণ এখানে সমস্ত ওয়াটারফলসগুলো আছে এই সময়ই অ্যাক্টিভেট হওয়া শুরু হয়। এটা 4 মাস ধরে চলে। তবে ত্রিয়ম্বকেশ্বর টেম্পলে সারা বছরই লোক আসতে থাকে। এখন ঘড়িতে সময় হলো সকাল 10:15। নাসিক কিন্তু এই ডিউরিং মনসুন টাইমে ট্রেকিংয়ের জন্য বিশালভাবে বিখ্যাত। এখানে বহু লোক ডিউরিং মনসুন টাইমে ট্রেকিংয়ে যায়। আমাদের ইচ্ছা আছে এর পরবর্তীকালে ট্রেকিং করবো, ডিফারেন্ট ট্রেকিং সাইটে গিয়ে আমরা ট্রেকিং করবো। বাট এখন প্রথম আজকের দিনটা আর একটা দিন সেকেন্ড যে দিন হবে, সেই দুটো দিন আমরা নাসিকের সাইড সিন করবো। তারপরে নেক্সট আমরা করবো ট্রেকিংয়ের প্ল্যান। এখান থেকে আর 26 কিলোমিটার বাকি আমাদের ইয়েতে পৌঁছতে, ত্রিয়ম্বকেশ্বর টেম্পল পৌঁছতে। साहिल इतना स्पीड ले रहा है, मेरा डर लग रहा है एक्चुअली। नहीं, ज़्यादा स्पीड लेने का ज़रूरत नहीं है। বৃষ্টি কিন্তু বেশ জোরেই শুরু হয়ে গেছে। সামনে রাস্তা একটু ধোঁয়াশা ধোঁয়াশা লাগছে, বৃষ্টি এত জোরে। এই হলো অ্যাঞ্জিনালে পর্বত। এখানে ট্রেকিং করে উপরে গিয়ে একটা মন্দির আছে। थैंक गॉड हम लोग इसमें नहीं आए, बाइक में नहीं आए। बाइक में आए तो मुश्किल हो जाता था। আর মিনিট 10 তারপরেই আমরা পৌঁছে যাবো ত্রিয়ম্বকেশ্বর টেম্পল। এখন আমরা যাচ্ছি NH 160A ধরে। এতক্ষণে আমরা অলমোস্ট পৌঁছে গেছি। এই যে সামনে গেটটা দেখছেন, এইটা হচ্ছে ত্রিয়ম্বকেশ্বরের মন্দির কমপ্লেক্সে যাওয়ার প্রধান প্রবেশ পথ। আমরা এখন পৌঁছে গেছি টেম্পলের কাছাকাছি। এটা টেম্পলের রোড ধরেই যাচ্ছি আর কি। ওইদিকে সব পাহাড় দেখা যাচ্ছে, বাট যেহেতু
এখন বৃষ্টি হচ্ছে ভালো, তাই পাহাড়গুলো বোঝা যাচ্ছে না। Turn left to Triple Creek Road, then turn left. আমরা অলমোস্ট পৌঁছে গেছি মন্দিরের সামনে। এই বৃষ্টিতেও দেখুন কত লোক এসেছে। মন্দিরের সামনে যে পার্কিং আছে সেই পার্কিং লট পুরো ফুল, তাই এখান থেকে গাড়ি ঘুরিয়ে আর একটা জায়গায় পাশেই একটা গলি আছে, এই গলির ভেতর থেকে গেলেই সেখানে পার্কিং আছে, সেখানে গাড়ি পার্কিং করে আমরা আবার এই দিক থেকে মন্দিরের দিকে যাব। চলুন গাড়িটা পার্কিংয়ে গিয়ে রেখে আসে, সামনেই পার্কিং, বেশি দূরে নয়। হ্যাঁ, ওয়াটারফল দেখাই যাবে, দারুণ লাগছে। ওখান থেকে ওয়াটারফলস দেখা যাচ্ছে এখান থেকে। এই জন্যই লোকে নাসিকে এই বৃষ্টির দিনে বেড়াতে আসে। কি সুন্দর লাগছে, চারদিকে শুধু গ্রিনারি আর গ্রিনারি আর পাহাড়, আর সেখান থেকে ওয়াটারফলস নেমে আসছে নিচের দিকে। এখন আমরা পার্কিংয়ে গাড়ি রেখে যাচ্ছি মন্দিরের দিকে, আর একটুখানি গেলেই হচ্ছে মন্দির। বাদিকে অনেকগুলো ফুলের দোকান আছে, এখান থেকে পুজোর জন্য ফুল কিনে নেওয়া যেতে পারে। আর পাশেই ডান দিকে বাদিকে রয়েছে জুতো রাখার জায়গা, এগুলো অবশ্য পেড। জুতো রাখার জন্য 5 টাকা করে একটা জুতো, 15 টাকা রে। ये फ्लावर का टकरी कितना कर गया अम्मा? তবে আপনি যার কাছে ফুল কিনবেন বা যদি কেনেন, সেখানে কিন্তু আপনি ফ্রিতে বিশ্বাসের উপর ভরসা করে আপনার জুতো রেখে যেতেই পারেন। এটা নিয়ে এখন যাব ভেতরে। ভালো বৃষ্টি হচ্ছে এখন। বাহ, মন্দিরের স্থাপত্য শৈলীটা দেখুন, সত্যি অসাধারণ লাগছে, তাই না? আমরা এখন মন্দির কমপ্লেক্সের ভেতরে যাচ্ছি। এখন মন্দির কমপ্লেক্সের ভেতরে পুজো দেওয়ার জন্য এই রাস্তা ধরে আমাদেরকে যেতে হবে মন্দিরের গর্ভগৃহের দিকে। যাওয়ার রাস্তায় এই দেখুন, এই টিভিতে, এইখানে টিভিতে ডাইরেক্টলি মন্দিরের ভেতরে গর্ভগৃহে যে ঠাকুরের পুজো হচ্ছে সেটা লাইভ দেখানো হচ্ছে। যাওয়ার পথে এই লাইভ ভিডিও কিন্তু দেখতে বেশ ভালোই লাগছে। এখন ভোট কাটাতে সময় হলো 11টা 15। তবে আজকে তুলনামূলকভাবে ভিড়টা কমই আছে, সম্ভবত আরও আধা ঘন্টার মধ্যে হয়তো আমাদের দর্শন হয়ে যাবে। ত্র্যম্বকেশ্বরের এই যে মন্দির, ভগবান শিবের যে 12টি জ্যোতির্লিঙ্গ আছে তার ভিতরে কিন্তু অন্যতম। মন্দিরের এই যে পবিত্র পরিবেশ সত্যিই মুগ্ধ করছে আমাকে। আমরা সবাই এখানে যারা আছি অপেক্ষা করছি অধীর আগ্রহে ভগবান শিবের দর্শন নিয়ে নিজেকে ধন্য করার জন্য। আমরা এখন অলমোস্ট পৌঁছে গেছি মন্দিরের সামনে। একটুখানি গেলেই হচ্ছে মন্দিরের মন্দির, তারপরেই হচ্ছে ভগবান শিবের মন্দির। এই অবধিই, এর আগে আর ভিডিওগ্রাফি অ্যালাউড নয় বা ফটোগ্রাফি অ্যালাউড নয়। নন্দীদেবের কাছে আমাদের মনোবাসনা ব্যক্ত করে এবার এগিয়ে চলা মূল মন্দিরের দিকে। এই যে বাঁদিকে পাহাড়টা দেখছেন না, পাহাড়টার নাম হচ্ছে ব্রহ্মগিরি। এখন আমরা পৌঁছে গেছি গর্ভগৃহের
মূল ফটকের সামনে। যদিও এখানে ক্যামেরায় ছবি তোলা বারণ, তবুও দেখছি সবাই মোবাইলে ছবি তুলছে। কেউ কিছু বলছে না দেখে আমিও আপনাদের জন্য একটু রিস্ক নিয়ে ভিডিও করেই ফেললাম। মন্দিরের স্থাপত্য শৈলী দেখুন, 1000 বছরেরও অধিক পুরনো এই মন্দিরের স্থাপত্যকলা সত্যি দেখুন, এখনো পর্যন্ত যেন জীবন্ত মনে হবে আপনাদের। ভাবলে অবাক হওয়ার মতো যে এত 1000 বছর আগেও আমাদের দেশের টেকনোলজি কত উন্নত ছিল। আমরা কিন্তু এখন গর্ভগৃহের ভেতরে, এই অব্দি। এরপরে কিন্তু আর কোথায় ছবি তোলা যাবে না। আর কয়েক মিটার এগিয়ে গেলেই হলো মূল গর্ভগৃহ, যেখানে ভগবান শিবের শিবলিঙ্গের অবস্থান। মন্দিরের অলমোস্ট ভেতরে এখন আমরা জাস্ট গর্ভগৃহের ভেতরে যা ঢুকছি আর কি। সামনে এখানে ওই পূজা অর্চনা যারা করে তাদের জন্য এই জায়গাটা ডেডিকেটেড। দর্শন হয়ে গেল, এবার পুজোর প্রসাদ পাবো, প্রসাদ দিয়ে তারপরে যাবো পরের ডেস্টিনেশন। দেখুন মন্দিরটা বাইরে থেকে কি সুন্দর লাগছে দেখতে না? কালো পাথর দিয়ে তৈরি এই মন্দির সত্যি মুগ্ধ করার মতো। দারুণ জোরে বৃষ্টি পড়ছে, ছবি ঠিক মতো তুলতে পারছি না, তবুও চেষ্টা করছি যতটুকু সম্ভব এই বৃষ্টির মধ্যেও আপনাদের জন্য আমি ছবি তুলে এটা শেয়ার করবো আপনাদেরকে। এখন আমরা আমাদের লাঞ্চ ব্রেক নেবো, একটা মিশেল খাবো, मिसल খেয়ে तारपरे जाबो सोमेश्वर टेम्पल। साहिल को बंगाली भी समझ में आ गया। यस, लाइक करो, सब्सक्राइब करो। ये महाराष्ट्र में बोला, लाइक करा, सब्सक्राइब करा, सब्सक्राइब करा। फाइनली इट वाज अ गुड शो। এখন 1:10 বাজে, মানে সব মিলিয়ে 2 ঘন্টা লাগলো আজকে আর কি। যদিও আজকে কিন্তু কম ছিল, মানে রাশ কম ছিল। আমরা সফল লেগে গেছিলাম, তার নাম্বার বলে গেছি। থ্যাঙ্কস গড তখন ভিডিও করা ছিল, তাই পাওয়া গেল। তারপরে এখানে রেখে গেছিলাম। এখানে অ্যাকচুয়ালি দর্শনের জন্য টিকিটও পাওয়া যায়, সেই দর্শনকে বলা হয় ভিআইপি দর্শন। তার জন্য 300 টাকা করে নেয়, 300 টাকা বা 200 টাকা করে। যাই হোক আজকে যেহেতু কম, রাশ একদম ছিলই না বলতে চলে, তো মানে তুলনামূলকভাবে, সেহেতু আমরা আজকে ওই দর্শনের টিকিট করিনি, অলরেডি লাইনে দাঁড়িয়ে আমরা দর্শন করেছি। এই রাস্তা থেকে এসেছিলাম, এখন এই রাস্তা থেকেই আমরা যাব। ভালো হয়েছে চপ্পল পরে এসেছি, তা নাহলে সাইলের মতো আমাকে জুতো হাতে নিয়ে করতে হতো। অসাধারণ অসাধারণ সুন্দর লাগছে এখান থেকে, পাহাড়ের ঝর্ণাটা অসাধারণ সুন্দর লাগছে এই জায়গাটা থেকে, অসাধারণ সুন্দর পাহাড়, আর তার থেকে ঝর্ণাগুলো যে ঝরছে, সেই যে দৃশ্যটা এত সুন্দর লাগছে। এখন আমরা লাঞ্চ করতে যাচ্ছি, তবে যাওয়ার পথেই পড়বে কয়েন মিউজিয়াম। সেই কয়েন মিউজিয়ামটা দেখে তারপর যাব আমরা লাঞ্চ করতে। যেখানে আমরা আজ লাঞ্চ করব সেটাও কিন্তু একটা স্পেশাল জায়গা। ভিডিওটা একটু বড় হচ্ছে, তাই অনুরোধ করছি একটু ধৈর্য ধরে সঙ্গে থাকুন। কথা দিচ্ছি আপনারা এই ভিডিও থেকে অনেক নতুন নতুন তথ্য পাবেন। পৌঁছে গেলাম কয়েন মিউজিয়াম। এই হলো কয়েন মিউজিয়াম। চলো কুইকলি আমরা এই মিউজিয়ামটা দেখি। এখানে এন্ট্রি ফিস পার হেড হচ্ছে 100 টাকা করে, আমাদের 3 জনের 300 টাকা নিল। 1980 সালে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ রিসার্চ ইন নিউ মিসম্যাটিক স্টাডিজের অধীনে এই মিউজিয়ামটা প্রতিষ্ঠিত হয়েছিল। জানেন, এই মিউজিয়ামে প্রাচীন এবং আধুনিক ভারতের মুদ্রার একটা বিশাল এবং চমৎকার সংগ্রহ রয়েছে। আসুন এখানে বিভিন্ন ঐতিহাসিক সময়ের মুদ্রা কেমন দেখতে হতো সেটা দেখে নিয়ে চলুন। শুধু তাই নয়, এখানে রয়েছে হরপ্পা সভ্যতার কিছু জীবাশ্ম এবং প্রত্নবস্তু। মুদ্রা সংগ্রহকারীদের জন্য এবং যারা ভারতীয় মুদ্রা সম্বন্ধে জানতে আগ্রহী তাদের জন্য এটা একটা দারুণ আকর্ষণ। এশিয়ার একমাত্র মুদ্রা জাদুঘর হওয়ার জন্য এই মিউজিয়ামটা একটা ঐতিহাসিক এবং
শিক্ষামূলক গুরুত্ব বহন করে। বিভিন্ন রাজবংশ এবং সাম্রাজ্যের আমলে ব্যবহৃত মুদ্রাগুলো এখানে অসাধারণভাবে প্রদর্শিত হয়েছে। ওয়েস্টার্ন অ্যান্ড সাউদার্ন ইন্ডিয়া যে পোস্ট মৌরিয়ার কয়েন যে ছিল সেই কয়েনগুলো এখানে দেখাচ্ছে। এখানে রয়েছে কয়েন ম্যানুফ্যাকচারিং টেকনিক তখনকার দিনে। ইস্টার্ন মেডিকেল কয়েন, নর্থ অ্যান্ড সাউথ ইন্ডিয়া। এটা ছিল তৎকালীন সময়ের মুদ্রা তৈরির কৌশল। জাদুঘরে ডাওরামার মাধ্যমে মুদ্রা তৈরির কৌশল এবং মুদ্রার নকশা তৈরির কৌশল এখানে এই দেখুন দেখানো হচ্ছে। এটা কিন্তু সত্যি একটা অত্যন্ত শিক্ষামূলক প্রদর্শনী। এখানে হচ্ছে কয়েন অফ পোস্ট ইন্ডিপেন্ডেন্স। ভারতীয় সিনেমার প্রবাদ পুরুষ দাদা সাহেব ফালকের জন্মস্থান কিন্তু হলো এই নাসিক। হয়তো এই সিনেমা কানেকশনের সূত্র ধরেই তৎকালীন সময়ের একটা ক্যামেরা ডিসপ্লে করা হয়েছে এখানে। এক সময় সিনেমা হলে এই ধরনের ক্যামেরাতে ফিল্ম দেখানো হতো। এই মিউজিয়ামে শুধুই যে মাত্র কয়েন পাবেন তা কিন্তু নয়, এখানে রয়েছে ভারতীয় বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শন, পুরনো দিনের সঙ্গীত যন্ত্র, ড্রেসেস, আরো বহু ধরনের কালেকশন, যা দেখে আমি সত্যি মোহিত হয়ে যাচ্ছি। এই দেখুন, এখানে রয়েছে মারাঠাদের ব্যবহৃত তৎকালীন সময়ের বিভিন্ন ধরনের পাগড়ি, ড্রেসেস ইত্যাদি ইত্যাদি। রবিবার এবং সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন সকাল 9:30 থেকে দুপুর 1টা পর্যন্ত এবং দুপুর 2টো থেকে সন্ধ্যে 5:30 অবধি খোলা থাকে এই মিউজিয়াম। আপনারা যারা ইতিহাস এবং প্রত্নতত্ত্ব নিয়ে চর্চা করতে ভালোবাসেন তারা কিন্তু নাসিকে আসলে এই মিউজিয়ামটা ঘুরে দেখতে অবশ্যই ভুলবেন না। কি অবস্থা, ঐতিহাসিক একটা সাক্ষী, তার পাশেও লিখে রাখতে হয় প্লিজ ডু নট সিট। ঘড়ির কাটাতে সময় এখন 2:05 হয়ে গেল দেখা কয়েন মিউজিয়াম। এবার কিন্তু আমরা যাব লাঞ্চ করতে। साहिल अभी लंच कहाँ करेंगे? साधना मिसल। साधना मिसल ना, कि इधर का फेमस है। चलो देखेंगे कैसा है, बट मिसल का टेस्ट तो अच्छा रहेगा ना। चूल्हे पे की मिसल है। हाँ हाँ, क्या है? चूल्हे की मिसल, चूल्हे पे वो नहीं क्या पहले के लोग के चूल्हे पे खाना बनाते। हाँ 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 हाँ, अच्छा चूल्हे में बनता है। নাসিকের অন্যতম স্টেপল ফুড হলো মিসল। আমরা বাঙালিরা মহারাষ্ট্রিয়ান ফুড মানে পাওভাজির কথাই মূলত শুনেছি, কিন্তু নাসিকের অন্যতম প্রধান খাবার হলো মিসল। মহারাষ্ট্রের বিভিন্ন রিজিয়নে তাদের নিজস্ব স্টাইলের মিসল পাওয়া যায়, কিন্তু নাসিকের মিসল হলো দি বেস্ট। এ নিয়ে হয়তো দ্বিমত থাকতেই পারে, সে যাই হোক, আসুন আমরা এখানকার বিখ্যাত সাধনা মিসল আজ এখানে ট্রাই করে দেখব। চলো, আমরা চলে এসেছি এখন সাধনা মিসল খেতে, মিসল পাওয়া। ট্রেডিশনাল মহারাষ্ট্রিয়ান আদলে তৈরি রেস্টুরেন্টটা কিন্তু বেশ সুন্দরই লাগছে দেখতে, তাই না? আর ভিড়ও ভালোই আছে।
ঢুকেই ডান দিকে একটা টেবিল খালি পেয়ে গেলাম। আমরা তিনজনে এখানেই বসে পড়ব। আসুন এই মেসের কিভাবে খাওয়া হয় চলুন সেটা দেখাই। মেসের হলো প্রধানত স্প্রাউটেড বিনস দিয়ে তৈরি এক প্রকারের স্পাইসি কারি। তার সাথে লাইম, কাঁচা পেঁয়াজ কুচো করে কেটে আর রসা মিশিয়ে ट्रेडिशनली बाओबान दिए खावा है। ये करिए, ये रसा है, ये रसा है सोल करी ये मराठी स्पेशलिटी बोल रहा है सोल करी। ये सोल करी बनता कैसे देखिए? हाँ दही से ही ताक से जो बटर मिल्क रहता है ना, हाँ उसमें कोकम डालते कांदा भजी। ये है, इसको बोलते हैं रसा। रसा। और इसका साथ ये इसको क्या बोलते हैं? काढ़ा, तरी 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 तरी। ये तरी एक्चुअली क्या करता है? इसको तीखा करते हैं। सीधा करता है। এই ফার্স্ট টাইম ট্রাই করলাম সোল কারি। এখানকার স্পেশালিটি বলছে, এটা ভেবেছিলাম মিষ্টি, অ্যাকচুয়ালি মিষ্টি না, এটা একটু টক টক আর তার ভিতরে একটু স্পাইসিনেস আছে আর কি। দইয়ের ঝোল যেমন থাকে না, মানে খানিকটা সেরকম টেস্ট। হয়ে গেল আমাদের মেসাল পাওয়া খাওয়া। টোটাল বিল হলো 580 টাকা তিনজনের। তবে দামটা কিন্তু রিজনেবল আর কি। রেস্টুরেন্টটা বানিয়েছে অ্যাকচুয়ালি মারাঠি স্টাইলের যে বাড়ি হয় সেই ধরনের বাড়ির অনুকরণে। বুঝে রাস্তায় কী পরিমাণে জল জমেছে দেখেছেন? তবে আমার সঙ্গে যে আমার লোকাল কলিগসরা আছে তারা কিন্তু বলছে কোনো অসুবিধা নেই, আরামসে চলে যাওয়া যাবে। সামনেই একটা ওয়াটারফলস আছে, ওয়াটারফলসটা দেখে তারপরে যাবো সমস্যা। এখানে ঢোকার জন্য টিকিট নিতে হলো। টিকিট নিল 30 টাকা। বৃষ্টি তো এখনও হচ্ছে, চলুন গিয়ে দেখি ওয়াটারফলসটা কেমন দেখতে। এটার নাম হচ্ছে সোমেশ্বর ওয়াটারফল। এখন যেহেতু জোয়ার এসেছে তাই মানে ওয়াটারফলসটা সেইভাবে দেখা যাচ্ছে না। জলের তোর তো অস্বাভাবিক। আমরা এখন সোমেশ্বর ওয়াটারফলস দেখে যাব হচ্ছে সোমেশ্বর মন্দিরের দিকে। এই যে ওয়াটারফলসটা দেখছেন, এই ওয়াটারফলসের যে জল এটা যাচ্ছে ওই সোমেশ্বর মন্দিরের দিকে। ওয়াটারফলসটা আছে সেটা হচ্ছে যাওয়ার পথে রাস্তার বাঁ দিকে পড়ে, তার ডান দিকেই হচ্ছে বালাজি মন্দির। এখন বন্ধ আছে জানি না,
ঢুকতে পারা যাবে কিনা। মন্দির তো এখন বন্ধ আছে, তাই বাইরে থেকে দেখেই আমরা যাচ্ছি সোমেশ্বর টেম্পলের দিকে। গোদাবরী নদীর উপরে একটা ব্রিজ বানিয়ে দিয়েছে। এই দিকের যে ব্রিজের এই দিকের আর ওই দিকের যে গ্রামবাসীরা, একসময় কী হতো, যখন এখানে বৃষ্টির দিনে এইখানে এই নদীতে এত জল হয়ে যেত যে এই পার থেকে ওই পারে যাওয়া মুশকিল হতো। অন্যান্য সময় এত জল থাকে না, কিন্তু এই বৃষ্টিটা যেই না শুরু হয়ে যায় তখন জলের তো অনেক বেড়ে যায়, যাতায়াত করতে পারে না। আর সেই জন্যই এই যে ব্রিজটা বানিয়ে দিয়েছে গ্রামবাসীদের জন্য। এইটা হলো সেই বালাজি মন্দির। এখন আমরা যাচ্ছি হচ্ছে সোমেশ্বর টেম্পল। আমরা এখন এসে গেছি সোমেশ্বর টেম্পলে। চলুন আপনাদের গিয়ে ঘুরিয়ে দেখাই সোমেশ্বর টেম্পলটা কেমন। এখানে আমরা গাড়িটা রাখলাম পার্কিংয়ে, রেখে এবার যাব ভেতরে। বাহ, সবুজে ঘেরা এই মনোরম পরিবেশে এসে সত্যি খুব ভালো লাগছে। এই মন্দির প্রাঙ্গণে দুদণ্ড জিরিয়ে নিতে বেশ ভালোই লাগবে। মন্দির প্রাঙ্গণের এই শান্ত পরিবেশ যেন মনে একটা আলাদা শান্তি এনে দিচ্ছে। সত্যি এই শান্ত স্নিগ্ধ পরিবেশ মনকে একদম ভরিয়ে তুলছে। এটা হচ্ছে সোমেশ্বর বোট ক্লাব, বাট এখন সম্ভবত বোটিং বন্ধ আছে। এখানে বোটিং এখন বন্ধ আছে, কারণ নদীতে এত জলের তোড়, সেহেতু বোটিং এখন বন্ধ করে রেখেছে। এক রাউন্ডের জন্য 50 টাকা বড়দের জন্য আর 30 টাকা ছোটদের জন্য, তবে প্রেজেন্টলি বন্ধ আছে। এখন আমরা যাব পঞ্চবটি। এখান থেকে এই 5-6 কিলোমিটারের মতো পড়বে আর কি। সোমেশ্বর থেকে কালাকাঁদ নিলাম, এক পিস ছিল 20 টাকা। যাই হোক, প্রথম কালাকাঁদটা ঠিক মতো ধরে নিয়ে পড়ে টপ করে পড়ে গেল, আবার 20 টাকা দিয়ে আবার আর একটা কালাকাঁদ নিলাম। এখন সিটির মধ্যে চলে এসেছি। এই এখন আমরা গঙ্গাপুর রোড থেকে যাচ্ছি। তবে ত্রিয়ম্বকম মন্দিরের ওখানে নাকি যে বৃষ্টি সিজন সবসময় নাকি বৃষ্টি হয়, আর সেই অনুপাতে এই সিটির দিকে বৃষ্টিটা কম। এখন এই আমরা সিটিতে এসেছি, সিটিতে কিন্তু মানে বৃষ্টি নেই, আর আকাশও মনে হচ্ছে না এখন সেরকম সকালে যেমন বৃষ্টি ছিল সেরকম বৃষ্টি হবে। এখন সময় হচ্ছে 4:10। আমরা কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব পঞ্চবটি মন্দির। এই মন্দিরটার অবস্থান হলো নাসিকের ওল্ড সিটিতে। কথিত আছে ভগবান রাম, সীতা এবং লক্ষ্মণ বনবাসকালে এই জায়গাতেই বসবাস করেছিলেন। এই পঞ্চবটি এরিয়াতে কিন্তু বেশ কিছু মন্দির আছে, যেগুলো যথেষ্ট পুরনো মন্দির এবং যথেষ্ট গুরুত্বপূর্ণ। তবে এই মন্দিরগুলো যেহেতু নাসিকের ওল্ড সিটির মধ্যে, তাই এখানকার রাস্তাগুলো কিন্তু বেশ ন্যারো। যাত্রাপথে আপনাকে অনেক সময়ই পুরনো বেনারসের কথা মনে করিয়ে দেবে। এই জায়গাটা ঘিরেই বেশিরভাগ সব মন্দিরগুলো রয়েছে।
কিন্তু আনফর্চুনেটলি আজকে এত জল নদীতে, সেই জন্য ওই জায়গাগুলোতে যাওয়া যাচ্ছে না, সব জলে ভরে গেছে। হ্যাঁ, गोदावरी नदी গোদাবরী নদী। এই জায়গাতে কুম্ভ মেলার সময় কিন্তু অনেক সাধু সন্তদের সমাগম হয়, কিন্তু আনফর্চুনেটলি নদীতে আজকে বন্যা আসার জন্য এই জায়গাগুলো জলে ডুবে গেছে। ঠিক এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এই বাঁদিকে এই কারণে কিন্তু সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতি হয়। আনফর্চুনেটলি আজকে বৃষ্টির জন্য দাঁড়াবে না ওইদিকে। চলো हम उधर जाएंगे। এখানে সামনেই কপালেশ্বরা টেম্পল, চলুন আমরা যাই এখন কপালেশ্বরা টেম্পল। এইখানে আজকে যেহেতু বৃষ্টি হয়েছে তাই একটু ট্রাফিক কম আছে। বৃষ্টি যদি না থাকতো তাহলে কিন্তু ট্রাফিক ভালোই থাকতো। তাই আমি বলবো এই মন্দিরে যদি আসতে হয় তাহলে বাইক বা অটো এই ধরনের কিছু একটা বেটার, ইনস্টেড অফ কামিং বাই কার। রামকুণ্ড জলে ডুবে রয়েছে, চলুন যাওয়া যাক কপালেশ্বর মন্দিরের দিকে। রামকুণ্ডের জাস্ট অপোজিটই হলো কপালেশ্বর মন্দির। এই মন্দিরের বিশেষত্ব হলো এটি একমাত্র শিব মন্দির যে মন্দিরে নন্দী নেই। এর পেছনে কিন্তু একটা পৌরাণিক কাহিনী আছে। কথিত আছে একবার ভগবান ব্রহ্মা একটা ভুল করে ফেলেছিলেন এবং সেই ভুলের প্রায়শ্চিত্ত করবার জন্য ভগবান শিবের কাছে উপদেশ চাইতে এসেছিলেন। তখন ভগবান শিব ব্রহ্মাকে বলেন যে তিনি যেন নাসিকের রামকুণ্ডে স্নান করে নিজের পাপ মোচন করেন। যথারীতি ব্রহ্মাও তাই করেছিলেন। এই ঘটনার পর ভগবান শিব নিজে এখানে এসে তপস্যা করেছিলেন। যেহেতু ভগবান ব্রহ্মা প্রায়শ্চিত্তের জন্য গোদাবরী নদীতে স্নান করে পবিত্র হয়েছিলেন এবং ভগবান শিব এখানে ব্রহ্মার গুরু বা কপাল মুক্তেশ্বর রূপে অবস্থান করেন, তাই নন্দীকে এখানে রাখা হয়নি। মনে করা হয় গুরু শিষ্যের সম্পর্কের মধ্যে নন্দীর উপস্থিতি শোভনীয় নয়, তাই এই মন্দিরে ভগবান শিব একাই বিরাজমান, নন্দী ছাড়াই। এ মন্দির নাসিকের এক অনন্য এবং বিস্ময়কর মন্দির। পঞ্চবটি কপালেশ্বর টেম্পল আমাদের দর্শন হয়ে গেল। এরপর আমরা যাব হচ্ছে কালারাম মন্দিরে। আমরা অলমোস্ট পৌঁছে গেছি কালারাম মন্দির। পঞ্চবটি থেকে কয়েকশো মিটারের দূরত্বেই হলো কালারাম মন্দির। এই সামনেই মানে বাঁদিকে হচ্ছে পার্কিং আর ডান দিকে জুতো রেখে তারপরে আমরা ঢুকবো কালারাম মন্দিরে। কালারাম মন্দিরের অপোজিটেই সগর্বে দাঁড়িয়ে আছে আমাদের বাঙালির গর্ব স্বামী বিবেকানন্দ। এটা হলো কালারাম মন্দিরের প্রবেশদ্বার। জানেন, একসময় এখানে নিম্ন বর্ণের লোকেদের প্রবেশাধিকার ছিল না, তাই বাবা সাহেব আম্বেদকর এখান থেকেই শুরু করেছিলেন বর্ণভেদ প্রথার বিরুদ্ধে আন্দোলন। তবে আজকাল কিন্তু তার কোনো বালাই নেই। কি অসাধারণ এই মন্দিরের আর্কিটেকচার না! সামনেই উপরে গেলে এই মন্দিরের গর্ভগৃহ। পঞ্চবটিতে অবস্থিত এই কালারাম মন্দিরে ভগবান রাম, সীতা এবং লক্ষ্মণের কালো পাথর দিয়ে তৈরি মূর্তি রয়েছে, যা কিনা এই মন্দিরকে বিশেষভাবে গুরুত্বপূর্ণ করে তুলেছে। মন্দিরের ভেতরে মূর্তির ছবি তোলার কোনো পারমিশন নেই, তবে মন্দির থেকে বেরোনোর যে গেট, সেখান থেকে মন্দির কমপ্লেক্সটা দেখতে কিন্তু অসাধারণ লাগছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এসেছিলেন এই মন্দির পরিদর্শন করতে, আর সেই সময় তিনি মন্দির কমপ্লেক্সের চারিদিকে ঝাড়ুও লাগিয়েছিলেন। সম্ভবত সোশ্যাল মিডিয়া কোনো একটা জায়গায় আমি এটা দেখেছিলাম, সেখান থেকে অনুপ্রাণিত হয়ে আমিও একটু ঝাড়ু লাগালাম মন্দির কমপ্লেক্সে। এই ভদ্রমহিলা ঝাড়ু লাগাচ্ছিলেন
ওনার কাছ থেকেই ঝাড়ুটা নিয়ে আমিও একটু ঝাড়ু লাগিয়ে নিলাম। উনি প্রথম দিকে একটু ইতস্তত বোধ করছিলেন, তবে পরে আমাদের আগ্রহ দেখে উনিও আমাদের সঙ্গে যোগ দিলেন। ব্যাপারটা সিম্বলিক হলেও খারাপ লাগলো না আমার। যাই হোক, ঝাড়ু লাগানোর পর মহিলার সঙ্গে একটা ছবি তুলে আমরা এগিয়ে গেলাম সীতা গুহার উদ্দেশ্যে। এবার আমরা যাব হচ্ছে সীতা গুফা। কালারাম মন্দির দর্শন হয়ে গেল। কালারাম মন্দির থেকে কয়েক মিনিটের হাঁটা পথ হলো সীতা গুহা। ওই যে সামনে অরেঞ্জ কালারের ফ্ল্যাগগুলো দেখছেন না, ওইখানে ডান দিকে হচ্ছে সীতা গুহা, আর ঠিক তার অপোজিটে এইখানে সীতাহরণ পালাকে বিভিন্ন মূর্তির দ্বারা তুলে ধরা হয়েছে। চলুন এবার দেখে আসি সীতা গুহা। এটা একটা ছোট্ট গুহা যেখানে সীতা দেবী বনবাসকালে আশ্রয় নিয়েছেন বলেই মনে করা হয়। তবে এই গুহার ভেতরে প্রবেশ করার অভিজ্ঞতা কিন্তু একদম অন্যরকম। এই সীতা গুহায় ঢোকার পথ কিন্তু যথেষ্ট সংকীর্ণ। যাদের কোমরে বা হাঁটুতে ব্যথা আছে তাদের কিন্তু না ঢোকাই ভালো। আমি প্রথমের দিকে ঢুকতে একটু ইতস্ততই করছিলাম, তবে শেষ পর্যন্ত ঢুকেই পড়লাম। ভাবছিলাম এই চেহারা নিয়ে যদি গুহার ভেতরে আটকে যাই তাহলে বেরোবো কী করে। যাই হোক, সব ভালো যার শেষ ভালো। শেষ পর্যন্ত সীতা গুহায় প্রবেশ করে ভগবানের এই সুন্দর মূর্তির দর্শন লাভ করলাম। ভেবেছিলাম ওই সরু গুহার ভিতরে ঢুকতে পারবো না, কিন্তু যাই হোক শেষ পর্যন্ত একটু এদিক ওদিক করে কাঁদা করে ঢোকা গেল আর কি। ক্যামেরার ব্যাটারি খতম, যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে। আবার দেখা হবে একটা নতুন ব্লগে, নতুন জায়গায়, নতুনভাবে। টেল দেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।